চারপাশটা পুরো ধান আলু এই সমস্ত মানে জমি রয়েছে। 14 জন বিপ্লবীদের এখানে কিন্তু তোমার ফাঁসিতে ঝুলানো হয়েছিল। পাশটাতেই তোমার হচ্ছে একটা বটগাছ ছিল। শরীরচর্চা করার জন্য বিভিন্ন রকম কিন্তু এখানে সরঞ্জাম রয়েছে পরকে পর। জায়গাটাকে গোছানো আছে বলেই কিন্তু এত সুন্দরভাবে রয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা এসেছি ফাঁসিডাঙ্গাতে। ফাঁসিডাঙ্গা কিন্তু চন্দ্রকোনার মধ্যে। আর তোমাদেরকে ক্ষুদিরামের যে ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে আসো। ক্ষুদিরামের ভিডিওতে আমি ওখানে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে ফাঁসিডাঙ্গাতে আসবো। ক্ষুদিরামের ভিডিও যেদিন আমি করেছিলাম ওই দিন আমি এখানে এসেছিলাম তখন প্রায় 6টা হয়ে গিয়েছিলো। 6টা বেজে যাওয়ার জন্য এখানটা পুরো বন্ধ হয়ে গেছিলো। তো আজ আমি আছি আর সাথে আছে সুপ্রভাত। আমরা আছি দুজনে এসেছি অনেকক্ষণ আগে থেকে। তো এবার দেখি ভিতরে কি আছে। তার আগে ফাঁসিডাঙ্গা সম্পর্কে তোমরা আগে একটু জেনে আসো যে কি ফাঁসিডাঙ্গা, কেন ফাঁসিডাঙ্গাকে ফাঁসিডাঙ্গা বলা হয় বা কেন এই জায়গাটা এতটাই মানে কুখ্যাত। পুরো ইতিহাসটা তোমাদের সামনে একটু তুলে ধরবো। তো সেটা আগে চট করে আগে দেখে আসো। সময়টা ছিল 1798 থেকে 99 সাল। স্বাধীনতা সংগ্রামের প্রথম রাজনৈতিক বন্দিনী মেদিনীপুরের রানীর শিরোমণি ছিলেন দ্বিতীয় চুয়ার বিদ্রোহের নেত্রী। কর্ণগড়ের প্রাসাদ থেকে গোপন সুড়ঙ্গ পথে মেদিনীপুরের আবাসগড়ে পালাতে গিয়ে ইংরেজদের হাতে ধরা পড়ে যান তিনি। 1799 খ্রিস্টাব্দের 6 এপ্রিল রানী শিরোমণি বন্দিনী হলেন ইংরেজদের হাতে। এই চুয়ার বিদ্রোহ মূলত আদিম উপজাতিদের কৃষক বিদ্রোহ, যা ইংরেজরা ঘৃণা ভরে নাম দিয়েছিল চুয়ার বিদ্রোহ। রানী শিরোমণির বন্দিনী হওয়ার পরেও এই বিদ্রোহ শেষ হয়ে যায়নি। নতুন নতুন নামে মেদিনীপুর, বাঁকুড়া সহ সমগ্র রাঢ়বঙ্গ ও ছোটনাগপুর অধ্যুষিত এলাকায় ছড়িয়ে পড়েছিল। মেদিনীপুর, গড়বেতার, চন্দ্রকোনা, ক্ষীরপাই, কেশপুর, শালবনী, শিলদা, লালগড়, রামগড় প্রভৃতি এলাকায় বাগড়ি নায়ক বিদ্রোহ বা পাইক বিদ্রোহ রূপে এই আন্দোলন দানা বাঁধতে শুরু করেছিল। নেতৃত্বে ছিলেন গড়বেতার বাগড়ি রাজবংশের রাজা ছত্রসিংহের বিশ্বস্ত পাইক সর্দার অচল সিংহ। তারই নেতৃত্বে 1806 থেকে 1816 খ্রিস্টাব্দের মধ্যে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচারের বিরুদ্ধে আদিম জনজাতি সম্প্রদায় অর্থাৎ লোধা, সবর, সাঁওতাল, কোল, মুন্ডা, ভূমিজ, বাগদি, কুর্মী প্রভৃতি পাইক ও নায়কেরা বিদ্রোহ ঘোষণা করে। সেই সময় পাইক ও নায়কদের কাছ থেকে জমির অধিকার কেড়ে নেওয়া শুরু হয় এবং তাদের দিয়ে চাষিদেরকে নীল চাষ করাতে বাধ্য করা হয়। অন্যদিকে পাইকদের হাত থেকে নগররক্ষার দায়িত্বও কেড়ে নিয়ে তা দেওয়া হলো দারোগাদের হাতে। গর্জে উঠলেন সমস্ত পাইক নায়কেরা। এদিকে জমিদারদের হাত থেকে সমস্ত ক্ষমতা ধীরে ধীরে কোম্পানির হাতে চলে যেতে লাগলো। এই পরিস্থিতিতে জমিদারদের সমর্থনে পাইক ও নায়কদের আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। হাজার হাজার চাষি, সাধারণ মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করে। আন্দোলন যখন তুঙ্গে, ইংরেজরাও অত্যাচারের সীমা বাড়ালো। রাতের অন্ধকারে আন্দোলনকারীদের মেরে ঝুলিয়ে দেওয়া হতো ল্যাম্পপোস্টে বা গাছের ডালে। তাতেও যখন ইংরেজরা দেখলেন আন্দোলনকে দমানো যাচ্ছে না, বরং তা গড়বেতা, চন্দ্রকোনা প্রভৃতি এলাকায় তীব্র আকার ধারণ করছে, ঠিক সেই সময় 1815 সালে চার্লস রিচার্ড ও মিস্টার হেনরি নামে দুজন অত্যাচারী ইংরেজ সেনাধ্যক্ষকে পাঠানো হলো ওই চন্দ্রকোনা ও গড়বেতা এলাকায়। তারাই চন্দ্রকোনার বসনছড়া এলাকার একটি ফাঁকা মাঠে তাঁবু খাটিয়ে বিচারালয় স্থাপন করে এবং একটি বটগাছের নিচে তৈরি করা হয় ফাঁসির মঞ্চ। 1815 থেকে 16 সালের মধ্যেই এই মঞ্চে গড়বেতা ও চন্দ্রকোনা এলাকার নায়ক বিদ্রোহ বা পাইক বিদ্রোহের নেতা যুগল, কিশোর, সুবল, রাজেন, হাবুল, হাগু প্রমুখ 14 জন বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়। কুখ্যাত ও ঐতিহাসিক সেই স্থানটি পরবর্তীকালে ফাঁসিডাঙ্গা নামে পরিচিত হয়েছে। এই অঞ্চলের আন্দোলনের প্রধান নেতা অচল সিংহকে 1816 খ্রিস্টাব্দে ইংরেজরা গুলি করে হত্যা করে। বিপ্লবের ধাত্রীভূমি মেদিনীপুরে এভাবেই চুয়ার বিদ্রোহ, নায়ক বিদ্রোহ, পাইক বিদ্রোহ সহ বিভিন্ন উপজাতীয় কৃষক বিদ্রোহগুলি টুটি চেপে হত্যা করা হয় অত্যাচারী ইংরেজ শাসকদের মাধ্যমে। সেই নির্মম ইতিহাস এবং আদিম জনজাতিদের আন্দোলনের কাহিনী যাতে জনসমক্ষে পরিস্ফুট হয় এবং নবীন প্রজন্ম যাতে জানতে পারে, সেই জন্যই ফাঁসিডাঙ্গাকে গড়ে তোলা হয়েছে পর্যটন স্থলরূপে। এই হচ্ছে ফাঁসিডাঙ্গা উদ্যানের গেট বন্ধুরা, বসনছড়া গ্রাম পঞ্চায়েত। এটা ঠিক ঘাটাল মহকুমা আর চন্দ্রকোনা থানা, তার মধ্যে 3 নম্বর বসনছড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে কিন্তু এই ফাঁসিডাঙ্গা উদ্যানটা রয়েছে। তো তার আগে দেখি আমরা যাই, আমরা টিকিটটা কাটবো। টিকিট কাউন্টারের পাশেই রয়েছে। খোলার টাইমটা দেখো বিকেল কিন্তু 3:30 থেকে সন্ধ্যা 6টা অবধি। এই যে টিকিট 5 টাকা করে। দেখি যাওয়া যাক ভেতরে। ঢোকার মুখেই খুব সুন্দরভাবে সাজানো রয়েছে গোটা পার্কটা। ওই পাশে একটা বাথরুম রয়েছে, ওই পাশটা সুন্দরভাবে একটা বাচ্চাদের খেলার উদ্যান রয়েছে, সেটাতেও যাব। আর এই হচ্ছে সেই কুখ্যাত ফাঁসি উদ্যান। তোমরা যেমন গল্পতে শুনলে 14 জন বিপ্লবীদের এখানে কিন্তু তোমার ফাঁসিতে ঝুলানো হয়েছিল। এই হচ্ছে সেই কিন্তু ফাঁসিডাঙ্গা।
আর সেবারে যখন ক্ষুদিরামের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে তখন আসতে পারিনি, কারণ আসা সম্ভব হয়নি, সন্ধে হয়ে গেছিলো, তার জন্য বন্ধ হয়ে গেছিলো। টাইমটাও দেখলে 6টার মধ্যে বন্ধ হয়ে যায়। এই পাশটাতেই তোমার হচ্ছে একটা বটগাছ ছিল এইখানটাতে, তো সেই বটগাছটা কিন্তু বর্তমানে এখন কিন্তু নেই, বা তারই একটা পাশে একটা অন্য কি একটা গাছ রয়েছে, এটা কিন্তু বটগাছ নয়। চারপাশটা পুরো ধান আলু এই সমস্তর মানে জমি রয়েছে। আর এইটা হচ্ছে সামনের দিকে গেট দিয়ে আমরা ঢুকলাম ওইখানটা দিয়ে। জায়গাটাকে গোছানো আছে বলেই কিন্তু এত সুন্দরভাবে রয়েছে, কারণ চন্দ্রকোনার মধ্যে কিন্তু অনেক রাজা, যে আমাদের চন্দ্রকেতু রাজা রয়েছে, ওনাদের কিন্তু অনেক কিন্তু রাজবাড়ির অনেক কিন্তু ধ্বংসাবশেষ এখানে পাওয়া গেছে। ধ্বংসাবশেষ কেন হয়েছে? কারণ মানুষরাই ধ্বংস করি, আমরাই ধ্বংস করে চলেছি প্রতিনিয়ত প্রতিদিন। এখনকার দিনের মানুষরা যাতে জানতে পারে এই ফাঁসিডাঙ্গার কি মাহাত্ম্য, তো সেটার জন্যই অসংখ্যভাবে ধন্যবাদ প্রশাসনকে, কারণ ওনারা না থাকলে হয়তো এত সুন্দর একটা জায়গা সবার সামনে তুলে ধরতো না। তো জায়গাটা খুবই সুন্দর, নিরিবিলি, আর ছুটির দিনে ভালোই ভিড় হয়। আজ আমরা এসেছি বুধবার, আর তো বুধবার আজ আমরা এসেছি বুধবারে, তো মোটামুটি লোকজন আছে, আর 2-4 জন লোকজন আছে, তেমন লোকের তেমন কিন্তু আজকে ভিড় নেই। শরীরচর্চা করার জন্য বিভিন্ন রকম কিন্তু এখানে সরঞ্জাম রয়েছে পরকে পর। তো এই হচ্ছে জায়গা। সন্ধে হলে কিন্তু জায়গাটা আরও দেখতে সুন্দর লাগবে, লাগারই কারণ কিন্তু এখানে লাইট টাইট বিভিন্ন রকমভাবে সাজানো আছে এই জায়গাটা। বলতে বলতে সুপ্রভাত আমাদের হচ্ছে শরীরচর্চা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর করিস না ভাই তুই শরীরচর্চা অন্তত। বন্ধুরা এখানে এক ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তো ওই ভাই কিন্তু এখানে পুরোপুরি দায়িত্বতে থাকে। এই হচ্ছে ভাই। ভাই তোমার নামটা একটু যদি বলতে। নামটা হচ্ছে বুদ্ধদেব টুডু। আর তোমার বাড়ি কি এখানেই, মানে আমাদের এই লোকালে ছিল? লোকাল আছে, মানে এই ফাঁসিডাঙ্গা গ্রামেরই তোমাদের, তাই তো? আচ্ছা, তোমরা কি এখানে দায়িত্ব পুরোপুরি দায়িত্বতেই তোমরাই থাকো নাকি? হ্যাঁ, আমরা থাকি। এরকম মানে শুধু পার্ক বলেই কি এরকম একটা টাইম খোলে না? সকাল থেকে তো মানে খোলা থাকে না? এটা পার্ক বলেই শুধু এই টাইমটা, শুধু এইটুকু টাইমটা একটা খোলো, তাই তো? নির্দিষ্ট টাইম একটা 3:30 থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। না এমনি কিন্তু জায়গাটা কিন্তু তোমরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছো। আর যেটা বলার যে এখানে মোটামুটি লোকজন তো টুকটাক দেখতে পাচ্ছি, তো এরকম কি অল্প স্বল্প লোক আসে না ছুটির দিনে একটু বেশি লোক হয় না? বেশি আসে, তাই তো? মানে এখানে কি পিকনিক টিকনিক করে নাকি অনেকে, না এমনি পিকনিক করতে দেওয়া হয় না? না, ও হয় না, ওইসব হয় না, তাই তো? মানে যারা নর্মালি এমনি লোক আসে ঘুরে টুরে, তাই তো? ঠিক আছে, যাও। আর খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে। বা এবারে দেখো ব্যাপারটা হচ্ছে ক্যামেরাতে তো সবাই শর্ট করে আসতে চায় না, একটা লজ্জার ব্যাপার থাকে। তো ভাইকে প্রথমে বললাম, ভাই প্রথমে বলছে আমি বলতে পারবো না। আমি বললাম না না, কোনো ব্যাপার নয়, এরা হচ্ছে আমারই বন্ধুবান্ধব, আমারই রিলেটিভ, আমারই সমস্ত ফ্যামিলি, তো এদের সামনে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। কত সুন্দর একটা ফোয়ারা রয়েছে দেখো, খুব সুন্দর কিন্তু ফোয়ারাটা। খুবই ছোট জায়গা বলতে গেলে, মানে একদমই ছোট জায়গা, এটা পার্ক টাইপের, মানে ছোট্ট একটা পার্ক। শুধু পার্কটা কেন, কারণ এই ফাঁসিডাঙ্গাকে ঘিরেই কিন্তু এই পার্কটা হয়েছে, নাহলে কিন্তু পার্কটা হতো না। আর পার্কটা হয়েছে বলেই জায়গাটাকে এরকম করে সাজানো হয়েছে, নাহলে কিন্তু পুরোপুরি বেকার হয়ে যেত জায়গাটা, না? তো বলতে বলতে দেখছি এখানে আবার তোমার এটা বন্ধ হয়ে গেল, তো কিছু একটা কারণ জানি না কী কারণ, বাট এখানে সমস্ত কিছু দেখো সাজানো রয়েছে কত সুন্দরভাবে সাজানো রয়েছে। তো আসো তোমরা জায়গাটাকে দেখো, এনজয় করো। আর সাথে হচ্ছে ফাঁসি মঞ্চ সম্পর্কে তোমাদেরকে সমস্ত কিছু বললাম, তোমরাও এসে জায়গাটার একটা চোখে একটা উপলব্ধি করো। অনেক বিদ্রোহীদের প্রাণ গেছে, তো আসা উচিত তোমাদের অ্যাজ এ ভারতীয়। খুব সুন্দর জায়গা, কিন্তু এমনিতে খুব দেখো নিরিবিলি, আর কিন্তু কেউ নেই, যারা এসেছিলো তারাও চলে গেল 2-4 জন। তো চলো আমরা তাহলে এখান থেকে এবার বেরোবি তো নাকি? ও আবার মাঝখানে সুযোগ পেয়ে আবার দোলনায় দুলছে, বাচ্চা আমি একটা অভ্যাস তোর গেল না মায়ের, সত্যি। চলো তাহলে আমরা বেরোই। আমি কিন্তু তোমাদের কথা রেখেছি বন্ধু, তোমাদের কিন্তু কথা রাখতে হবে। অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো,
বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে লিখে জানাও। হ্যাঁ ভালো লেগেছে ভালো, খারাপ লাগলে অবশ্যই খারাপ লেখো। তোমরা যদি খারাপ না লেখো বা কেন খারাপ লেগেছে, কোন জায়গাটা খারাপ লেগেছে না বললে আমি নিজেকে শুধরাতে পারবো না, এই হচ্ছে একটা ব্যাপার। তো অবশ্যই যেটা লেগেছে তোমাদের একদম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ সেটা তোমাদের জানাও। আমার কিন্তু 351 জন বন্ধুবান্ধব হয়ে গেছে, তো তোমরা আমার ফ্যামিলির মতোই। তো যারা জুড়েছো তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। এরকমভাবে আরও তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, যাতে এই ভাই আরও অনেক উঁচু জায়গায় পৌঁছাতে পারে। তো পুরোপুরি তোমাদের ভালোবাসাতেই হয়েছে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। আমি সৌরভ মাঝি, সাইনিং অফ। টিল দেন স্টে সেফ, স্টে কানেক্টেড।